দর্শক, এইচএসসি পরীক্ষার্থী মাহিরা কিভাবে নিখোঁজ হলেন তার বিস্তারিত আপনাদেরকে বলবো। তিনি দৈনিক কালবেলাতে সে সাক্ষাৎকারটি দিয়েছেন। তিনি সাক্ষাৎকারে জানালেন যে সকাল 7টার সময় উনি বাসা থেকে বের হন এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য। তার পরীক্ষা কেন্দ্রস্থল হলো মিরপুর কমার্শিয়াল কলেজ। তো সেখানে উনি আসার জন্য বসুন্ধরা আবাসিকালা থেকে গেটের কাছে এসে ভাড়া চালিত একটি হুন্ডা উনি ঠিক করে সেই হুন্ডায় আসতেছিলেন। আসার পরে উনি মিরপুর 10 নম্বরে দেখলেন দীর্ঘ জ্যাম লেগে গেছে। তখন উনি বিরক্ত হয়ে ভাবলো যে যদি আরও অপেক্ষা করে জ্যাম কখন ছাড়ে না ছাড়ে, এই চিন্তা করে উনি ভাড়া করা বাইকটি পরিশোধ করে ছেড়ে দিলেন এবং উনি 10 নম্বর মিরপুর যে বাসগুলি দাঁড়িয়ে থাকে, প্রভাতী, ভিক্টর প্লাস, আরও অন্য গাড়িগুলি, এগুলো গাবতলী হয়ে মিরপুর 2 নম্বর হয়ে সাভারের দিকে যায়, হেমাদপুর যায়। তো এর ভিতরে ভিক্টর প্লাস নামে একটি পরিবহনে উনি তাড়াতাড়ি করে উঠেন এবং দেখেন যে জানালার পাশে একটি সিট খালি আছে। উনি সেই সিটে বসেন। তার কতক্ষণ পরেই একজন মধ্যবয়সী মহিলা তার পাশে এসে বসেন। তো কে বসলো কি আসল বিষয় উনি তো আর ওটা খেয়াল করেন নাই। উনি দেখলো যে একজন মহিলা তার পাশে বসে, ওকে, কোনো সমস্যা নাই। কিছুক্ষণ পরে উনি দেখলেন যে জানালার বাইরে সাইড থেকে একজন পুরুষ লোক ওই মহিলাটাকে কিছু দেওয়ার জন্য নক করতেছেন। তখন সেই মহিলাটা জানালা খুলে ওই লোকের কাছ থেকে একটা প্যাকেট নেন। প্যাকেটটা নেওয়ার সময় মাহিরার নাকের সামনে কয়েক সেকেন্ড ধরে রাখেন। এরপর থেকে মাহিরা আস্তে আস্তে জ্ঞান হারাতে থাকেন। এরপরে হঠাৎ করে উনি প্রায় 5-6 ঘন্টা পরে বা আরও বেশি হবে, বিকেল বা সন্ধ্যা, কখন যে উনি বলতে পারতেছে না, উনি জ্ঞান ফেরার পরে দেখে যে একটা টিন দিয়ে ঘেরা একটা রুমে উনি মাদুর বিছানো এখানে শুয়ে আছেন। উনি হঠাৎ করে দেখে হতভম্ব হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে আমি এখানে কেন, আমি আমার বাবার কাছে যাব। তখন ওখানে উপস্থিত ছিল যে অপহরণকারীরা, তারা বলল নো ওয়ে, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। মাহিরা বলল আমার বাবাকে একটা ফোন দেন, আমার বাবাকে ফোন দিয়ে একটু জানান যে আমি এখানে আছি, না সেরকম কোনো ব্যবস্থা হবে না। মাহিরা কতক্ষণ পর চিন্তা করে দেখলেন যে এখানে একজন মহিলা এবং 4-5 জন পুরুষ আছে। সেখানে যে মহিলাটাকে উনি দেখলেন সেখানে তখন মনে হলো যে এই মহিলাটাই তার বাসে তার পাশে বসা ছিল এবং আরেকজন পুরুষ লোককে দেখলো সে বাসের ভিতরে সিটের সামনে দাঁড়ায় ছিল, সে যেখানে বসা ছিল তার সামনে দাঁড়িয়েছিল। আর কি আর অবস্থা, এখন সে তো মনে মনে খুব কান্না করতেছে, এখন ভাবতেছে এরা কারা। তো তার কাছে মনে হলো যে 2 বা 3 জনকে মনে হলো যে একটু বিদেশি, ফরেনারের মতন, তাদেরকে বাংলাদেশি বলে মনে হয় নাই। তো তারা কথাবার্তা বলতেছে সংকেতে, সে কিছু বুঝতে পারতেছে না। তো এক ফাঁকে এর ভিতরে বিদেশির মতন দেখতে একজন পুরুষ তাকে বলল যে তুমি তো স্কুল ড্রেস পরে আসো, কলেজ ড্রেস পরে আসো, তো তোমাকে তো এই যে পোশাকে রাখা যাবে না, তুমি ট্রাউজারটা আর এই গেঞ্জিটা, টি শার্ট এগুলি চেঞ্জ করে পরো। স্বাভাবিকভাবে যেহেতু ওখানে একজন মহিলা, বাকিরা সব পুরুষ, তো তার পক্ষে তো ড্রেস চেঞ্জ করা সম্ভব না। তখন তাকে একটা সুবিধা দেওয়া হলো, একটু স্পেস দেওয়া হলো
আরেকটা রুমে ড্রেস চেঞ্জ করার জন্য। এর ভিতরে তারা বলা বলি করতেছিল যে মেয়েটাকে যদি কলেজ ড্রেস পরা অবস্থা বাড়ি নিয়ে যায় লোকজন চিনে ফেলবে, তো যার ফলে তাকে ড্রেস চেঞ্জ করতে দেওয়া হয়েছে এবং তার মাথার চুলগুলো কেটে ফেলা হবে যেমন কেউ না চিনতে পারে। এর ভিতরে সে পাশের রুম থেকে শুনতে পাচ্ছে যে তারা একে অপরের সাথে একটু তর্ক বিতর্ক করছে, কে কত টাকা পাবে, কে কত টাকা নিবে, এগুলি নিয়ে তারা একটু তর্ক বিতর্ক করতেছে। তো তখন সে সাহস করে নিজেকে কন্ট্রোল করে এবং খুব জ্ঞানের পরিচয় দিয়ে তখন সে আস্তে আস্তে সেই বিল্ডিংতে নেমে যায়। বিল্ডিংটা কিন্তু প্রায় 8 তলার সমান, 7 তলার উপরে 8 তলা ছাদ ঢালাই দেওয়া হচ্ছে সে ধারণা করছে আর কি। সেখান থেকে আস্তে আস্তে সে পালিয়ে যায়। যাওয়ার পরে প্রায় 40 থেকে 50 মিনিট সে হেঁটে এবং দূরে সে ওখান থেকে যত দ্রুত পারছে চলে আসছে। এসে দেখে যে মানিকগঞ্জ মেন রুট এটা। তো তখন সে কয়েকজন রিক্সাওয়ালা এবং অন্য যানবাহন যারা আছে তাদেরকে বলছিল তাকে একটু পৌঁছায় দেওয়ার জন্য। তো তারা তার ড্রেস এবং খালি পা এবং কেমন এলোমেলো ড্রেস, তারা এগুলি দেখে তারা একটু আগ্রহ কম দেখাইছে। এরপর ওখানে একটা বাইক পাইছে, একজনের হেল্প নিয়ে সে আসছে সাভার নিউ মার্কেটের এখানে। সে বাইককে বলছে ভাইয়া আমাকে একটু নিউ মার্কেট নিয়ে আমাকে একটু ঢাকা নিয়ে যান। তখন ওই বাইকার বলছে যে আমি আপনাকে সাভার নিউ মার্কেটের এখানে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, সে তাড়াতাড়ি করে বাইকে উঠে সাভার নিউ মার্কেটের এখানে আসছে। আসার পরে ভাবতেছে এটা কোথায় কি আসে বিষয়। সে বাইক থেকে নেমে এক টং দোকানে গিয়ে বলল যে আঙ্কেল আমার বাবার এই নাম্বারে একটু ফোন দেন, আমি একটু কথা বলবো, বা আপনার মোবাইলটা দেন আমি কথা বলি। তখন টং দোকানদার তাকে ফোনটা দিছে, সে তার বাবাকে ফোনে জানায়। তার বাবা তো ফোনে শুনে খুবই অস্থির হতভম্ব হয়ে গেছে মেয়ের কথা শুনে। পরবর্তীতে তার বাবা ওখানকার এসপি এবং র্যাবের সাহায্যে মেয়েকে উদ্ধার করে এবং ওই মেয়েটা ওই জায়গায় থাকা অবস্থায় র্যাব এবং এসপি পুলিশের লোকজন এসে তাকে গাইড দেয়। তো এখানে আসলে মূলত বিষয় হলো যে যারা এখানে তাকে অপহরণ করছিল তারা আসলে উদ্দেশ্য তাদের যতটুকু ধারণা করা হচ্ছে তারা আসলে তাকে হয়তো কোথাও পাচার করতে চাইছিল বা বিক্রি করতে চাইছিল। তো যাই হোক, তার পরীক্ষাটা ছিল, প্রথম পরীক্ষা ছিল, সে পরীক্ষাটা দিতে পারে নাই। এখন হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবে সে প্রথম পরীক্ষাটা যেটা সে পারে নাই দিতে সেটা কিভাবে দেওয়া যায়। এখন সে বাসায় আছে, শারীরিকভাবে অসুস্থ, সে মানসিকভাবে প্রস্তুতি নিতেছে আবার পরীক্ষা দেওয়ার জন্য। তো দর্শক, এই ছিল কালবেলা থেকে যতটুকু রিপোর্ট করা হয়েছে তার আপনাদেরকে এই রিপোর্টগুলি শোনানোর আমি চেষ্টা করলাম। আর আমার এই চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমার 1000 সাবস্ক্রাইবের উপকার। তো দর্শক, আমরা সবাই আসলে ছেলে মেয়েদের উপরে খুব নির্ভরশীল থাকি। হয়তো তারা ঠিক মতন চলাফেরা করবে, তারা ঠিক মতন পড়াশোনা করবে এবং তাদের স্বাধীনতা দেওয়ার জন্য তাদেরকে হয়তো অনেক সময় একা যেতে দেই। কিন্তু আমাদের বর্তমান সামাজিক পরিস্থিতির কারণে আসলে কে কখন কোথায় আসলে কিসের শিকার হয়। তো যা ফলে সব বাপ মাই এই ব্যাপারে ছেলে মেয়েদের কোথাও যাওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন, কোথাও পাঠানোর ব্যাপারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।